তথা রাজ্যে চরম বেকারত্ব, তারপরেও দুর্নীতির কারণে এই রাজ্যে যোগ্য চাকরিরত শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে। পকেট ফুটো, তারপরেও আমাদের মায়েরা রান্নাঘরে গিয়ে জানতে পারছে গ্যাসের দাম বেড়ে গেছে। জাতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় গড়মিল হচ্ছে। শেয়ার বাজার থেকে কৃষকের সবজি বাজার নিম্নগামী। এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েও দেশের জনগণ কি নিয়ে কথা বলছে? হিন্দু, মুসলিম, মন্দির ও মসজিদ। কেন বলছে তারা? মনে হয় না এমন কথা? কেন বলছে? এমন পরিস্থিতিতে দাঁড়িয়েও এই সমস্ত কথা কি বলতে পারে? না, এই কথা তাদেরকে দিয়ে বলানো হচ্ছে, তারা বাধ্য হচ্ছে এই কথা বলতে। সম্প্রতি একটা বিল, যেটা এখন আইনে পরিণত হয়েছে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024, এই বিলের সেকশনগুলো যদি একটু ভালোভাবে দেখা যায়, আমি আমার আগের ভিডিওতে যে সমস্ত সেকশনগুলোর কথা বলেছিলাম, তাতে করে দেশের কারোরই খুব একটি বাংলা এমনই একটা ঘটনা কিন্তু সাক্ষী রয়েছে। এমন পরিস্থিতির মধ্যে এর আগেও বাঙালি পড়েছিল, ভারতবর্ষ পড়েছিল। আজ থেকে 120 বছর আগে 1905, সেই সময় ভারতের স্বাধীনতা আন্দোলনের কেন্দ্রভূমি ছিল এই বাংলা, যেখানে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে ইংরেজ শাসনের বিরুদ্ধে লড়াই করছিল। ক্ষমতালোভী ইংরেজ সরকার উপলব্ধি করেছিলেন এই বাংলায় বিভেদ প্রয়োজন। কি আনলেন তারা? দ্য পার্টিশন অফ বেঙ্গল ইন 19। আজকে 120 বছর আগে ভারত তথা বাংলার আন্দোলনের পটভূমি এবং বর্তমানে 2025 সালে ভারত তথা বাংলার আন্দোলনের পটভূমি সম্পর্কে জানব। আন্দোলনের শিক্ষা, এই শিক্ষার প্রয়োজনীয়তার কথা গান্ধীজিও বলেছিলেন। একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তার এই উপলব্ধি হয় এবং বর্তমানে দাঁড়িয়েও এই শিক্ষা বড়ই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। প্রথমে গান্ধীজির সেই উপলব্ধির কথাটা আমরা একটু জানি। 1922 সালে সমগ্র ভারতবর্ষে গান্ধীজির ডাকা অসহযোগ আন্দোলন যখন চরম সীমায় রয়েছে, এমন পরিস্থিতিতে একটা ঘটনা, উত্তরপ্রদেশের গোরখপুরের একটি জায়গা চৌরি চৌরা, সেখানে অসহযোগ আন্দোলনরত কিছু কৃষক, দরিদ্র জনগণ ইংরেজ পুলিশের অত্যাচারের বিরুদ্ধে হিংসার আশ্রয় নেয়। এই ঘটনা গান্ধীজিকে মর্মাহত করেছিল। তিনি অসহযোগ আন্দোলন চরম সীমায় থাকা সত্ত্বেও তিনি এই আন্দোলন প্রত্যাহার করেন। অনেকে তাকে ক্রিটিসাইজ করেছিল, অনেক নেতাই তার এই পদক্ষেপের বিরোধিতা করেছিল, কিন্তু তিনি বলেছিলেন যে সেই সময়ের জনগণ এমন আন্দোলনের জন্য তৈরি নয়, তাদের আন্দোলনের শিক্ষা দেওয়া প্রয়োজন। আজ আমরা তার সেই শিক্ষার জন্যই এই সুন্দর শান্তিপূর্ণ ভারতবর্ষ পেয়েছি, কিন্তু তার সেই শিক্ষা আজ ভুলতে বসেছি। খান আব্দুল গফফার খান, যিনি সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন, তিনি গান্ধীজির দেখানো পথে অসহযোগ আন্দোলন, গান্ধীজির দেখানো পথেই অহিংস আন্দোলন করেছিলেন। তিনি পাঠান ছিলেন, গায়ে অসীম শক্তি, তারপরেও তার হাত উঠেছিল ইংরেজ পুলিশের লাঠি থেকে মাথা বাঁচাতে। সে হাতে কখনো লাঠি ওঠেনি। এমনকি তার সেই পথেই অন্যান্য আরো পাঠানেরা তার সঙ্গে সম্মিলিতভাবে অহিংস আন্দোলন করেছিলেন। আজ আমাদের দেশ তথা বাংলায় অনেক সমস্যা রয়েছে, তথা রাজ্যে চরম বেকারত্ব, তারপরেও দুর্নীতির কারণে এই রাজ্যে যোগ্য চাকরিরত শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে। পকেট ফুটো, তারপরেও আমাদের মায়েরা রান্নাঘরে গিয়ে জানতে পারছে গ্যাসের দাম বেড়ে গেছে। জাতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় গড়মিল হচ্ছে। শেয়ার বাজার থেকে কৃষকের সবজি বাজার নিম্নগামী। এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েও দেশের জনগণ কি নিয়ে কথা বলছে? হিন্দু, মুসলিম, মন্দির ও মসজিদ। কেন বলছে তারা? মনে হয় না এমন কথা? কেন বলছে? এমন পরিস্থিতিতে দাঁড়িয়েও এই সমস্ত কথা কি বলতে পারে? না, এই কথা তাদেরকে দিয়ে বলানো হচ্ছে, তারা বাধ্য হচ্ছে এই কথা বলতে। সম্প্রতি একটা বিল, যেটা এখন আইনে পরিণত হয়েছে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024, এই বিলের সেকশনগুলো যদি একটু ভালোভাবে দেখা যায়, আমি আমার আগের ভিডিওতে সে সমস্ত সেকশনগুলোর কথা বলেছিলাম, তাতে করে দেশের কারোরই
খুব একটা যে লাভ হচ্ছে এমনটা কিন্তু নয়। আচ্ছা, কারোর বলছি, এটা ভুল বললাম, কিছু বড় শিল্পপতি পুঁজিপতির কিন্তু লাভের সম্ভাবনা রয়েছে, কিন্তু এই বিল বা আইনটাকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে, তার মধ্যে এমন কিছু সংশোধন বা কিছু যোগ করা হয়েছে, কিছু বিয়োগ করা হয়েছে, যেটা দেশের মানুষকে প্ররোচিত করছে হিন্দু মুসলিম মন্দির মসজিদ এই নিয়ে চর্চা করতে। এমন একটা ঘটনার সাক্ষী আজ থেকে 120 বছর আগে আমাদের এই বাংলা এমনই একটা ঘটনার কিন্তু সাক্ষী রয়েছে। এমন পরিস্থিতির মধ্যে এর আগেও বাঙালি পড়েছিল, ভারতবর্ষ পড়েছিল। আজ থেকে 120 বছর আগে 1905, সেই সময় ভারতের স্বাধীনতা আন্দোলনের কেন্দ্রভূমি ছিল এই বাংলা, যেখানে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে ইংরেজ শাসনের বিরুদ্ধে লড়াই করছিল। ক্ষমতালোভী ইংরেজ সরকার উপলব্ধি করেছিলেন এই বাংলায় বিভেদ প্রয়োজন। কি আনলেন তারা? দ্য পার্টিশন অফ বেঙ্গল ইন 1905 বাই লর্ড কার্জন। এই নীতিতে ধর্মের ভিত্তিতে বাংলাকে ভাগ করার কথা বলল। হিন্দু অধ্যুষিত এলাকা আলাদা, মুসলিম অধ্যুষিত এলাকা আলাদা। হিন্দু মুসলিম করে তারা তাদের শাসন বজায় রাখার চেষ্টা করল। অনেকে হয়তো এই 1905-এর সেই ইংরেজ শাসক এবং বর্তমানের শাসকদের সঙ্গে মিল খুঁজে পাবে না। তারা বলতে পারে, কি কথা বলছো, তখন তো ইংরেজরা আমাদের দেশ শোষণ করে আমাদের দেশের সম্পদ বাইরে নিয়ে গিয়েছিল, বা তাদের উদ্দেশ্য ছিল আমাদের দেশের সম্পদ বাইরে নিয়ে যাওয়া। সেই সাদা চামড়ার লোক, তারা তো আলাদা ছিল, আমাদের দেশীয় শাসকদের সঙ্গে কিভাবে মিলিয়ে ফেলছো? যদি দেখা যায় আমাদের দেশের বর্তমান নেতা মন্ত্রীদের দুর্নীতির সিংহভাগ টাকা, অর্থ, সেটাও সেই সুইস ব্যাংকের মতন কোনো ব্যাংক বা কোনো অফশোর কোম্পানিতে রয়েছে, তাই নয় কি? দেশের এই যে বিপুল ট্যাক্সের টাকা, কোথায় যাচ্ছে এত টাকা? ক্রুড অয়েলের সাপেক্ষে পেট্রোল ডিজেলের যে দাম হওয়া প্রয়োজন, তার তুলনায় দাম এখন দ্বিগুণ। কোথায় যাচ্ছে এত টাকা? তাহলে কি আজও আমরা শোষিত হচ্ছি না? আজও কি আমাদের এই অন্যায়, শোষণ, বিভেদ এর বিরুদ্ধে সম্মিলিতভাবে আন্দোলনের প্রয়োজনীয়তা রয়েছে? কিন্তু আমরা সেটা পারছি না। কেন পারছি না? তার কারণ আমরা গান্ধীজির সেই শেখানো পথ ভুলতে বসেছি। আচ্ছা, 1905-এর সেই যে পরিস্থিতির কথা বললাম, বঙ্গভঙ্গের কথা বললাম, বঙ্গভঙ্গ নীতির কথা বললাম, সেই সময় আমাদের নেতারা কিভাবে কাজ করেছিলেন, আমাদের জনগণ কিভাবে কাজ করেছিলেন, সেটা একটু দেখা যাক। তখন বাংলার বিশিষ্ট ব্যক্তি তারা ইংরেজদের উদ্দেশ্য উপলব্ধি করেন, সাধারণ জনগণকে ইংরেজদের উদ্দেশ্য কুমতলব সম্পর্কে বোঝান এবং সম্মিলিতভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলনের পথ বেছে নেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের উদ্দেশ্যকে নস্যাৎ করার জন্য রাখি বন্ধন উৎসব নিয়ে আসলেন। হিন্দু মুসলিম সকলের মধ্যে মিল বন্ধন তৈরি করলেন, যা ইংরেজদের উদ্দেশ্যকে নস্যাৎ করল। সমগ্র বাংলায় স্বদেশী আন্দোলন ছড়িয়ে পড়ল। 6 বছর ইংরেজ শাসক চেষ্টা করলো দমন করতে, তাদের বঙ্গভঙ্গের নীতিতে আটকে থাকতে, কিন্তু পারল না। ঝুঁকতে হলো তাদের। 1911 সালে তারা বঙ্গভঙ্গ নীতি প্রত্যাহার করতে বাধ্য হলো। তারা দেখলো যে উদ্দেশ্য নিয়ে করা, সেটা তো হচ্ছেই না, তার বিপরীত ঘটছে। বিভেদ করতে গিয়ে আরো মিলন হচ্ছে। তারা বাধ্য হলো সেই নীতি প্রত্যাহার করতে। এমন আন্দোলনের সাফল্যের সাক্ষী বর্তমান ভারতও রয়েছে। এই 5 বছর আগে 2020 সালে কোভিডের মধ্যে বর্তমান সরকার 3টে কৃষি আইন নিয়ে এসেছিল। সাধারণ কৃষক উপলব্ধি করে যে এই আইন তাদের পরিবর্তে পুঁজিপতি শিল্পপতিদের সাহায্য করবে, তাদের আরো শোষণের জায়গা তৈরি করে দেবে। সম্মিলিতভাবে গান্ধীজির দেখানো পথে আন্দোলন করলেন এবং এই সরকার বুঝল যে সাধারণ জনগণ
তার উদ্দেশ্যর কথা বুঝে যাচ্ছে, যে কারণে তারা বাধ্য হলো এই 3টে কৃষি বিল প্রত্যাহার করতে। কৃষক তার স্বার্থ রক্ষা করবে। আমাদের দেশের মহান নেতারা আমাদের শিখিয়ে গেছেন কিভাবে এই ক্ষমতালোভী শাসকের উদ্দেশ্যকে নস্যাৎ করে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই ক্ষমতালোভী শাসকদেরও ঝোঁকানো যায়। আমাদের নেতারা শিখিয়েছেন যে কোনো আন্দোলনের আগে সাধারণ জনগণকে আন্দোলনের শিক্ষা দেওয়া প্রয়োজন। এই যে বিভেদ, এই আইন আসার পর এই যে বিভেদ চারিদিকে, দেশের বা রাজ্যের অনেক সমস্যার কথা ভুলে এই নিয়ে আলোচনা চলছে। ভুললে চলবে না, সংসদে মধ্যরাত্রে যখন এই বিল পাশ হয়, এই বিলের বিরুদ্ধে যে 232টি সংসদ ভোট দিয়েছিলেন, এই বিলের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিলেন, তাদের মধ্যে প্রায় 200 জনই ছিল কিন্তু অমুসলিম। আমাদের দেশের সংস্কৃতি এটা, অন্যায়ের প্রতিবাদ সম্মিলিতভাবে করা এবং নিজেদের যে ফেলো সিটিজেন তাদেরকে এই সমস্যাগুলোর কথা বোঝানো, তাদের বোঝানো যে তাদের প্রয়োজনীয়তাটা কি, তাদের বোঝানো শাসকের উদ্দেশ্য কুমতলবের কথা। তবেই আমাদের যে স্বাধীনতা সংগ্রামী তারা যে আশা নিয়ে ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন, সেই আশা সফল হবে। আশা করি আমরা সকলেই প্রকৃত শিক্ষিত হব। আজ আমরা ইতিহাস ভুলতে বসেছি, মানুষের কথা হোয়াটসঅ্যাপের ফরওয়ার্ড থেকে শিক্ষা গ্রহণ করছি। প্রকৃত ইতিহাসের শিক্ষা যদি আমরা পাই, আমাদের ভারতবর্ষের, আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এত সুন্দর যে এই দেশকে বিশ্বের সেরা করতে বাধ্য।